আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা কিন্তু ঘটছে এশিয়া কাপকে কেন্দ্র করে। ইতিমধ্যেই সবকটা দল তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। আমরা স্কোয়াডের ব্যাপারে একটা ধারণা পেয়ে গেছি এবং সবাই কিভাবে প্র্যাকটিসগুলো করছে, কিভাবে প্রস্তুতিগুলো নিচ্ছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনার আগেও আমরা করেছি। সেই জায়গাটায় বারবার আগেও যেভাবে বলেছিলাম শ্রীলঙ্কা তারা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলছে এবং সেখানে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট তাদের সঙ্গে হয়েছে, একটা ম্যাচ কিন্তু তাদের হারতে হয়েছে। সুতরাং শ্রীলঙ্কা খুব একটা ভালো ফর্মে থেকে তারা কিন্তু এশিয়া কাপে আসতে পারছে না। ইনফ্যাক্ট জিম্বাবুয়ের কাছে হারাটা তাদের জন্য কত বড় নেতিবাচক ব্যাপার হতে পারে সেটাই আমরা আসলে দেখলে বুঝতে পারবো যখন এশিয়া কাপ টুর্নামেন্টটা হবে। এবং একদিক থেকে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুসংবাদই, কারণ শ্রীলঙ্কাকে বাংলাদেশ ফেস করবে এশিয়া কাপের গ্রুপ পর্বেই এবং তাদেরকে যদি ধরে ফেলা যায় আবারও, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অন্তত সুপার ফোরে যাওয়ার রাস্তাটা একটু সহজ হয়ে যেতে পারে। তবে শ্রীলঙ্কা ডেফিনেটলি বাংলাদেশের এগেনস্টে খুবই শক্ত প্রতিপক্ষ বলা যায়। সাধারণত খুব ফাইট একটা দেওয়ার চেষ্টা করে তারা এবং সবসময় দেখা যায় যে অন্যান্য টিমের সঙ্গে যদি খারাপও খেলে তারা বাংলাদেশের সাথে সামহাও শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়ে বসে। সেটা তো গেল শ্রীলঙ্কার কথায়। আফগানিস্তান তারা কি করছে? পাকিস্তানকে অলরেডি রিটার্ন লেগে হারিয়ে দিয়ে ইউএই কে একটা হেরে যাওয়া ম্যাচেও বোলাররা আবারও জিতিয়ে দিয়েছেন। আফগানিস্তানের ব্যাটিং ফেলটিজ নিয়ে কিংবা তাদের টি-20 ম্যাচ জেতার টেকনিক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আগের একটা ভিডিওতে, যেখানে বলছিলাম যে আফগানিস্তানকে আপনি আগে ব্যাটিং দিলে আপনি পড়বেন বিপদে। ইউএইর সঙ্গেও আফগানিস্তান মোটামুটি একটা মিডিয়কর রান করেছে, তবে সেই রানটাও তারা ডিফেন্ড করে দিয়েছে। যেখানে নিশ্চিত হারের মুখ ছিল সেই জায়গা থেকে আফগানিস্তান 4 রানের একটা জয় বের করে নিয়েছে এবং ফাইনালে আফগানিস্তান পাকিস্তান তারাও কিন্তু মোকাবেলা করেছিল। সো ওই ম্যাচটাতেও আফগানিস্তান তারা কিন্তু খুবই দাপুটে বোলিং করেছে, অর্থাৎ তাদের প্রিপারেশনটা খুবই ভালো হচ্ছে। এবং একটা ব্যাপার কিন্তু বুঝতে বাকি নেই যে এবারের এশিয়া কাপটায় অন্যান্য বারের তুলনায় আফগানিস্তান অনেকটা ভালো অবস্থায় থেকে শুরু করছে এবং তাদের কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি যে এর আগে কোনোদিন এই টুর্নামেন্টের ফাইনালে তারা যেতে পারেনি, তবে এইবার এই ফরম্যাটে আফগানিস্তানকে অনেকেই ইন্ডিয়ার পরে দ্বিতীয় ফেভারিট ভাবছেন অন্তত টুর্নামেন্টটা জিতে যাওয়ার জন্য। পাকিস্তান কেমন করছে? অবভিয়াসলি বাবর রিজওয়ান তাদেরকে বাদ দেওয়ার পর পাকিস্তানের এই মুহূর্তে যে দলটা খুবই ইনকনসিস্টেন্ট। সাধারণত পাকিস্তানের সঙ্গে আমরা কিন্তু এটাই সবসময় ট্যাগ লাগিয়ে দিই যে তারা একটা ইনকনসিস্টেন্ট টিম, তারা একটা আনপ্রেডিক্টেবল টিম। কোনো একদিন এত ভালো খেলে ফেলে দেখে মনে হয় যে ওয়াও হোয়াট আ ট্যালেন্টেড টিম, পরবর্তী দিনেই কিন্তু তাদের পারফরমেন্স দেখলে মনে হয় যে তাদের আসলে কি হয়েছে, আগের ম্যাচে তারা কি করলেন, আজকে কি করলেন। সো কোন দিন কোন পাকিস্তান আসলে টার্ন আউট করবে, এখনো পর্যন্ত কালচারালি ব্যাপারটা আমরা দেখছি যে এখনো কন্টিনিউ করছে জিনিসটা। এবং ইন্টারেস্টিং বিষয়, ফাইনালে পাকিস্তান টস জেতার পর তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। একটা মাত্র কারণ হতে পারে সেটার, কারণ তারা আফগানিস্তানকে আগে ব্যাট করতে দেয়নি। কারণ আপনি হিসাব করে দেখেন পরবর্তীতে কিন্তু বোলিং করাটা খুব সহজ হয় না, যখন ডিউ ফ্যাক্টরটা চলে আসে মাঠে তখন কিন্তু বোলারদের জন্য বল গ্রিপ করা একটু কঠিন হয়ে যায়। তারপরও পাকিস্তান আফগানিস্তানকে ব্যাট করতে দেবে না বলে তারা নিজের আগে ব্যাটিং নিয়েছিল টস জিতে। এবং এই সিমিলার টেমপ্লেট বা সিমিলার সিচুয়েশন কিন্তু এশিয়া কাপে হতে পারে। সুতরাং সেটা নিয়ে আমাদের অবশ্যই খুব ভালোভাবে নজর রাখতে হবে। এই গেল পাকিস্তানের কথা। এরপরে আসি বাংলাদেশ, যারা নেদারল্যান্ডসকে হারিয়েছে। বাংলাদেশকে নিয়ে প্রচুর কথা আলোচনা অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে এবং বাংলাদেশ গতকাল রওনা দিয়ে দিয়েছে ইউএইর উদ্দেশ্যে, যেখানে তারা সেই এশিয়া কাপটা খেলবে। এবং ইন্ডিয়ার পরে বাংলাদেশ পৌঁছেছে সেখানে, ইন্ডিয়া 2 দিন আগে পৌঁছেছে। বাংলাদেশের প্রসঙ্গে আসলে খুব বেশি বলার কিছু নেই। আমরা দেখেছি নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ কি করেছে, তাদের স্কোয়াডের খেলোয়াড়রা কেমন আমরা বুঝতে পেরেছি। কিছু জায়গা নিয়ে নিশ্চয়ই আলোচনা থাকবে। ওপেনিং স্লটটা নিয়ে খুব একটা চিন্তা নেই, টপ 3 নিয়ে ইনফ্যাক্ট কোনো চিন্তা নেই। 4 নম্বর পজিশনটায় আসলে হৃদয় যে অফ ফর্মটা দেখাচ্ছেন, তার পরিবর্তে কি সাইফ হাসানকে ঢোকালে আরও একটা এক্সট্রা বোলিং অপশন তৈরি হয় কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং শামীম পাটোয়ারি তার জায়গাটা ধরবেন কিনা, আমার কাছে মনে হয় ধরবেন, কারণ মিডল অর্ডারে একজন বাহাতি ব্যাটারের প্রয়োজন হবে, সেই জায়গাটা তিনি ডেফিনেটলি পূরণ করে দেবেন। সো বোলিং এর এন্ড থেকেও কোন স্পিনারদের রাখা হবে, কোন পেসারদের রাখা হবে, কম্বিনেশনটা কেমন হবে সেটাও কিন্তু দেখতে আমরা মুখিয়ে আছি বলা যেতে পারে। কারণ হংকং এর সঙ্গে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে, তুলনামূলকভাবে একটা ভালো স্টার্ট করার সুযোগ বাংলাদেশের সামনে থাকবে। বাট প্রস্তুতিটা বাংলাদেশ নিয়েছে, এবছর বেশ কয়েকটা টি-20 সিরিজ টুর্নামেন্ট তারা খেলেছে। সুতরাং অন দ্য গো, অন দ্য গেম বাংলাদেশ আমার মনে হয় ওয়েল প্রিপেয়ার্ড থাকবে। ম্যাচ কন্ডিশনে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি যেহেতু তারা নিতে পেরেছে। একটা মাত্র দল আছে যারা এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তুতি নেয়নি, ইনফ্যাক্ট গেম টাইম রিলেটেড কোনো প্র্যাকটিসই তারা করেনি, সেটা হচ্ছে টিম ইন্ডিয়া। এই বছর তারা শেষ ইংল্যান্ডের সঙ্গে ফেব্রুয়ারিতে একটা সিরিজ খেলেছিল এবং ফেব্রুয়ারির সেই টি-20 সিরিজটা 4-1 তারা জিতেছিল ঘরের মাটিতে। এরপর আর কোনো ইন্টারন্যাশনাল টি-20 ইন্ডিয়া খেলেনি। মাঝখানে অবভিয়াসলি আইপিএল হয়েছে, সেই আইপিএল ইন্ডিয়ার খেলোয়াড়রা খেলেছেন। একটা ব্রেক হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের একটা আভাস আমরা পাচ্ছিলাম এবং সেটার কারণে দুই দেশই তাদের পিএসএল এবং আইপিএল দুটো জায়গাতেই, দুটো টুর্নামেন্টই কিন্তু প্রায় সপ্তাহখানেক, 1.5 সপ্তাহের মতো বন্ধ রাখতে হয়েছিল সিকিউরিটি রিজনসের কারণে। পরবর্তীতে আবার কন্টিনিউ করে শেষ হয়েছে। বাট ওই তো ঘুরে ফিরে
আইপিএলটা যখন শেষ হয়েছে তারপর কিন্তু বেশ কিছুটা সময় ছিল যেখানে ইন্ডিয়ান ক্রিকেটাররা কোনো ধরনের টি-20 হাইয়েস্ট লেভেল অফ টি-20 ক্রিকেটটা খেলার সুযোগটা সেভাবে পাননি। তবে ইন্ডিয়ার কেসটা কেন বাকিদের থেকে ভিন্ন সেই ব্যাপারটাই আসলে এক্সপ্লেন করতে চাইছে এই ভিডিওটায়। ইন্ডিয়ার বেঙ্গালুরুতে আপনারা জানেন যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি রয়েছে এবং এনসিএ এতটা স্ট্রং একটা ইনস্টিটিউশন, ওই জায়গাটায় সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে এবং আপনি যদি ম্যাচ না খেলেন, একটা অফ সিজন যায় বা একজন খেলোয়াড় যখন দেখছেন যে তার ওই মৌসুমে বা ওই সময়টায়, মৌসুমের ওই সময়টায় কোনো খেলা নেই, অফ সিজন, সেই সময় কিন্তু তিনি তার নিজের ফিটনেস, নিজের স্কিল সেট সব কিছুর প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন সেই এনসিএতে গিয়ে বা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়ে। স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিস, বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ার বেস্ট পসিবল ক্রিকেট একাডেমি বলা যেতে পারে এবং ইনস্টিটিউট বলা যেতে পারে এবং সে কারণেই আমার মনে হয় যে যখন অফ সিজনও থাকে নিজেদের প্রপারলি ঝালাই করে নেওয়ার যে কাজটা সেটা কিন্তু প্লেয়াররা করে নিতে পারেন। এনসিআর আরও একটা দারুণ ব্যাপার হচ্ছে সেখানে সার্বক্ষণিক ফিজিও থেকে শুরু করে কোচ থেকে শুরু করে সব ধরনের সেট আপ প্রস্তুত থাকে খেলোয়াড়দের সাপোর্ট দেওয়ার জন্য। এমন নয় যে খেলোয়াড়রা নিজেরা গিয়ে কিছু করছেন, তারা কোন কোচের সাথে কিভাবে কাজ করতে চান সেই বিষয়গুলোও কিন্তু প্রপারলি ছক কেটে তারা করে নিতে পারেন। সুতরাং ফিটনেস ওয়াইজ, স্কিল সেট ওয়াইজ, নিজের মাসলটাকে ঠিকঠাক রাখার যে বিষয়টা রয়েছে, খেলার ভিতর থাকার যে বিষয়টা রয়েছে, সেটার কিন্তু খুব একটা অভাব ইন্ডিয়ার হয় না। এবং ইন্ডিয়ার ক্রিকেটাররা যখন অফ সিজন থাকে তখন সেখানে গিয়েও তারা ডেফিনেটলি এমন কিছু সুবিধা পেয়ে যান, সেই সুবিধার সদ্ব্যবহার তারা করতে পারলে অবভিয়াসলি ম্যাচ কন্ডিশন না থাকলেও আমার মনে হয় তারা ম্যাচের জন্য প্রস্তুতি থাকেন বলা যেতে পারে। তবে এর ভেতর দিয়ে আবার স্টেট লেভেলের বেশ কিছু টি-20 লিগস হয়েছে, সেই জায়গাগুলোতে আবার খেলেছেন এইবারের ইন্ডিয়ার স্কোয়াডে যে 15 সদস্যের স্কোয়াড আছে সেই স্কোয়াডের অন্তত 5 জন ক্রিকেটার ভিন্ন ভিন্ন লিগে তারা খেলেছেন, সুতরাং তারা অন্তত খেলার মধ্যে আছেন। সঞ্জু স্যামসন খেলেছেন, রিঙ্কু সিং খেলেছেন, আরও দু একজন ক্রিকেটার যারা কিন্তু এই ডোমেস্টিক স্টেট লেভেল টি-20 টুর্নামেন্টগুলোয় অংশগ্রহণ করেছেন, সুতরাং তারা খানিকটা খেলার মধ্যে আছেন। ইন্ডিয়া যেটা বলছিলাম ইতিমধ্যেই গতকাল পৌঁছে গেছে ইউএইতে এবং সেখানে তাদের প্রস্তুতিটা তারা সারছে। গ্রুপ এ তে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান আছে এবং সেই সাথে ওমান রয়েছে এবং ইউএই রয়েছে। ইন্ডিয়ার প্রিপারেশন সেটা দেখেও আমরা একটা ব্যাপার আজ করতে পারছিলাম, তাদের প্রথম ট্রেনিং সেশন দেখে আমরা বুঝতে পারছিলাম যে তারা সকলেই মোটামুটি ফিটনেস এর জায়গা থেকে খুব ভালো একটা অবস্থায় রয়েছেন। সেই রাস্টিনেসের বিষয়টা হয়তো তাদের মধ্যে থাকবে না, খুবই ভালো মতন প্রস্তুতি তারা নেওয়া শুরু করেছে এবং কিছু ব্যাপার দেখে আমাদের মনে হয়েছে যে ইন্ডিয়া তারা অনেকটা অগোচরে থেকেই একটা পরিকল্পনা করে ফেলছে। আপনি ফেব্রুয়ারিতে ইন্ডিয়া যেই স্কোয়াডটা নিয়ে ইংল্যান্ডের এগেনস্টে খেলেছিল বা ফেব্রুয়ারিতে যে লাইন আপটা নিয়ে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে খেলেছিল তার থেকে বেশ খানিকটা ভিন্নতা আমরা হয়তো দেখতে পাবো এবারের এশিয়া কাপে, কারণ স্কোয়াডেই কিছু পরিবর্তন এসছে। যেমন শুভমান গিল, তাকে ভাইস ক্যাপ্টেন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নিশ্চিতভাবে 100% শুভমান গিল এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবেন স্টার্টিং 11-এ, সুতরাং তার জায়গায় কাউকে না কাউকে বাদ পড়তে হবে। এবং ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশনে দেখে বোঝা গিয়েছে যে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিলকে পার্টনারশিপ করিয়ে বেশ কিছু সময় প্র্যাকটিস করানো হচ্ছে, অর্থাৎ সঞ্জু স্যামসন তার জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা অশনি সংকেত বলা যেতে পারে। তাকে কিন্তু খুব একটা বেশি প্র্যাকটিস সেশনগুলোতে দেখা যায়নি, যতটুকু না অভিষেক শর্মা এবং শুভমান গিলকে একসঙ্গে করতে দেখা গেছে। অর্থাৎ এই জায়গা থেকে মোটামুটি বলে দেওয়া যায় যে এশিয়া কাপে শুভমান গিল ইজ গেটিং দ্য নড এবং কেউ যদি বাদ পড়ে যান সেটা আনফর্চুনেটলি আবারও সেই সঞ্জু স্যামসনই হতে চলেছেন। সো দিস ইজ ইট, বেসিক্যালি ইন্ডিয়া এই প্রিপারেশন নিয়েই ফেব্রুয়ারির পর কোনো টি-20 ইন্টারন্যাশনাল না খেলেই তারা এশিয়া কাপে ঢুকছে এবং তারপরেও কিন্তু আপনারা মোটামুটি স্বীকার করতে বাধ্য হবেন যে ইন্ডিয়াই এই টুর্নামেন্টের হট ফেভারিটস। হয়তো প্রথম ম্যাচে একটু রাস্তি থাকতে পারে, মনে হতে পারে যে হ্যাঁ একটুখানি সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ারে আছে, তবে এই টুর্নামেন্টে তো শুরুই হয় বিজনেস এন্ডে গিয়ে এবং গ্রুপ পর্বটা ইন্ডিয়ার জন্য এতটা সহজ বা পাকিস্তানের জন্য তুলনামূলকভাবে এত সহজ, বাকি যে দুই প্রতিপক্ষ আছে তাদের থেকে তো ইন্ডিয়া পাকিস্তান অনেক বেশি সুপেরিয়ার এবং সে কারণে তাদের সুপার ফোরে ওঠার জন্য খুব একটা বেশি আসলে কষ্ট করতে হবে না, অনেকটা প্র্যাকটিস ম্যাচের মতো করে খেলেই কিন্তু তারা সুপার ফোরে যেতে পারবেন। সো এটা ইন্ডিয়া পাকিস্তানের এবারে এশিয়া কাপে একটা অ্যাডভান্টেজ। সো ওই একই অ্যাডভান্টেজ কিন্তু আবার বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের নেই। প্রত্যেকটা ম্যাচই মোটামুটি নকআউট ধরনেরই ম্যাচ গ্রুপ পর্বের ভেতরেও। সো ওই ব্যাপারগুলোর একটা সুবিধা ইন্ডিয়া হয়তো পেতে পারে, পাকিস্তানও সেই সুবিধাটা ডেফিনেটলি পেয়ে যাবে। এবং পাকিস্তানের আলগা সুবিধাটা হচ্ছে তারা ইউএইতে ইতিমধ্যেই পুরো সিরিজটা খেললো, মোটামুটি 2 সপ্তাহ তারা কিন্তু এই ইউএইতেই আছে, সুতরাং কন্ডিশনের যেই আন্ডারস্ট্যান্ডিং সেটা নিশ্চয়ই তাদের সবচেয়ে বেশি থাকবে। বাট ইন্ডিয়াকে আপনি আসলেই দূরে সরিয়ে রাখতে পারবেন না। দিস টিম ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তারা ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স টি-20 ওয়ার্ল্ড কাপের এবং এবারে এশিয়া কাপটাও তারা আসলে ফেভারিটস হিসেবে আসতে যাচ্ছে। তবে আবারও কি তাইলে ওই বোরিং ব্যাপারটাই ঘটবে, ইন্ডিয়া আবারও এশিয়া কাপের চ্যাম্পিয়ন?
এই ব্যাপারটা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে বাংলাদেশ আফগানিস্তানের মতো দলগুলোকে আসলে খুব ভালো কিছু একটা করে দেখাতে হবে, কারণ এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া একাধিকবার। বাংলাদেশ আফগানিস্তানই এমন দুটো টিম যারা এখনো পর্যন্ত এশিয়া কাপের শিরোপাটা জিততে পারেনি। বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে, আফগানিস্তান একবারও খেলেনি। তবে এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল যদি অন্তত এবারে এশিয়া কাপটা জিততে পারে, ইট উইল বি খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো ওই বিষয়টাই আমরা আসলে দেখতে চাই, কে কেমন করবে সে বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব ডেফিনেটলি। এশিয়া কাপ ইজ নকিং অন দ্য ডোরস এবং আপনারা নিশ্চয়ই এনজয় করবেন এশিয়া কাপটা। আমিও আসবো কিছু ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে আপনাদের মতামত জানাবেন। এই যে 5টা দল, কার প্রস্তুতি কেমন হলো সেটা নিয়ে আপনারা ডেফিনেটলি আপনার মতামত জানাবেন। আপনাদের ফেভারিট টিম কোনটা, কেন, সেই জিনিসগুলো জানাবেন এবং এশিয়া কাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে সেটাও কিন্তু জানিয়ে দিতে ভুল করবেন না কমেন্ট করে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।